সম্প্রতি একটি খবর পত্রিকায় দেখেছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের ভোলায় এক বাবা তার ৫ বছরের কন্যাকে আ খাওয়ানোর সময় আ মেয়েটি আ একটু আস্তে, আস্তে খাচ্ছিল এবং হুম, হুম, হুম। বাবা তাকে চড় মারে এবং তারপরে সে পড়ে যায় এবং মাথায় আঘাত পায় এবং তারপরে সে আ মারা যায়। জি, তো এখানে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে আ অ্যাঙ্গার কন্ট্রোল বা আ আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটি। আরেকটি হচ্ছে প্যারেন্টিং। আ জি। শিশুদের সাথে আমরা কিভাবে অভিভাবক হিসেবে তাদের সাথে আমরা আচরণ করব। এখানে বাবা-মারা প্যারেন্টিং টা তো ওভাবে আসলে শিখেনি। আ সো তখন তারা দেখা যায় যে মারাত্মক প্রহার করে, মানি ভার্বাল অ্যাবিউজ করে, কম্পেয়ার করে, গালাগালি করে, বাজে কথা বলে। তখন বাচ্চাদের ভীষণ সাইকোলজিক্যাল প্রবলেম হয়। রাগের সাইকো অ্যানালাইসিস টা অনেক বড়। বাট আমি মূলত যেটা বলতে চাই, বাংলাদেশে এট লিস্ট এই মুহূর্তে রাগের একটা বড় কারণ আমি মনে করি যে মানুষের ব্যক্তিগত হতাশা, ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন। যেমন আপনার অনেক মানুষ কিন্তু এখন আপনার বেকার। সো তারা তাদের বেকার মানুষের তো অনেক কষ্ট হয়। সে তো আয় করতে পারছে না। তখন তার তো আসলে দেশের প্রতি মায়া ভালোবাসাটা কমে যায়। অনেক মানুষের সংসারে অশান্তি। যেহেতু এখন একটা আমি বলব যে খুব কঠিন পৃথিবী। সো সংসারগুলা কিন্তু স্থির থাকছে না। অনেকেই পরকীয়ায় আসক্ত, অনেকেই নানান রকম প্রবলেমে মানে পড়ে যাচ্ছে। তখন তাদের এই ফ্রাস্ট্রেশন থাকে। আবার ধরেন মানুষের এক ধরনের বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন ও আসলে অনেক সময় আমরা দেখতে পাই। সো দেখা যায় যে আপনি যদি দেখেন একটা মসজিদে কি হয়? যখন কেউ নামাজ পড়তে যায়, একটা জুতা চোর যদি আপনি খেয়াল করেন, জুতা চোর কিন্তু একটা সাধারণ চোর, না? একটা জুতা নিয়ে সে কয় টাকায় বেচতে পারবে? হয়তো ৳১০০ য় বেচতে পারবে। কিন্তু সে যখন ধরা পড়ে, তাকে মিলে আপনি দেখবেন যে ৫০-৬০ জন মানুষ কিভাবে মারছে এবং মারছে কখন? একটা হোলি থিং করার পরে। যখন যেকোনো নামাজ, পূজা এগুলোর পর কিন্তু মানুষের মন একটু নরম থাকে। কিন্তু তারপরে যে বীভৎসভাবে সেই লোকটাকে মানি মারা হয়, এটা কিন্তু আসলে সেই লোকটাকে তারা মারছে না। তারা এটা মারছে হয়তো অফিসের বসটাকে, যাকে সে মারতে পারে না। এটা হয়তো তারা তাদের একটা সোশ্যাল ফ্রাস্ট্রেশন ঝাড়তেছে ওই লোকটার উপর। হয়তো সে তার মানি বউকে বা তার মানে ফ্যামিলির কাউকে যে বকা দিতে পারতেছে না সেটা সে ঝাড়তেছে। সে তার একটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন সেই মানুষটার উপর ঝাড়ছে। সো মানুষের ব্যক্তিগত যে ক্ষোভ, হতাশা এটা এখন এত বেশি, সত্যি কথা বাংলাদেশে আমি বলব যে আমরা দেখছি যে এটা মানুষ ঝাড়ছে এমন কারো উপর যার উপর ঝাড়া যায়। যেমন ৫ বছরের মেয়েটা। আমরা ছোট বাচ্চারা তো আমাদের উল্টো মারতে পারে না। সো আমাদের যাদের ছোট বাচ্চা আছে, আমার ৩ বাচ্চা আছে। আমি যদি ওদেরকে মারি, ওদের এখনো সেই বয়স হয় নাই যে ওরা বাবাকে মারবে। ওদের সেই শক্তিই নেই। তো আমি যদি আমার ওয়াইফকে মারি, একটা মেয়ের তো আমি বলব যে শারীরিক শক্তি অবশ্যই ছেলের চেয়ে কম হয়। সো তখন সে কিন্তু আমাকে উল্টো হয়তো মারতে পারবে না। একটা বস তার নস্থের উপর মানে ঝাড়ছে, তাই না? অধীনস্থ কিন্তু বসের উপর ঝাড়ছে না। তো যখনই আমরা আমাদের চাইতে দুর্বল কাউকে পাই, আমরা আমাদের যে দৈনন্দিন জীবনের রাগ, হতাশা সেগুলো আমরা তার উপর ঝাড়ছি। এটা রাগের একটা অন্যতম বড় কারণ। আচ্ছা। তো আম এটা একটা অনেক বড় বিষয়। আমি জানি যে এই সীমিত সময়ে সেটা নিয়ে কথা বলা কঠিন হবে। কিন্তু রেমেডির দিকে যদি আমরা যেতে চাই, এই রাগকে নিয়ন্ত্রণ করা। একটা হতে পারে যে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ জমে একটা রাগ তৈরি হওয়া অথবা হঠাৎ কোনো একটা মুহূর্তে রাগ উঠে যাওয়া আ এবং সেই মুহূর্তে একটা কিছু করে ফেলা। কিন্তু হুম, এই রাগকে আমরা যেন নিয়ন্ত্রণে রাখতে পারি, হুম, হুম। সেটার জন্য আপনি একজন আ চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন? আমি শর্ট টার্ম, লং টার্ম ২ ভাবে বলব। যদি শর্ট টার্ম হঠাৎ করে আমাদের রাগ উঠে যায়, তখন বেস্ট হচ্ছে গিয়ে ওই মুহূর্তে রাগের স্থানটা লিভ করা। যার উপর রাগ হচ্ছে, হয়তো বাবা-মা কারো উপর বা রাগ হচ্ছে, আমি জাস্ট একটু সরে গেলাম। দ্বিতীয় হচ্ছে জাস্ট সিম্পল একটু গায়ে হাত-পায়ে যদি একটু পানি দেই, হ্যাঁ? মুখে হাত-পায়ে একটু যদি পানি দিই, একটু ঠান্ডা পানি দিলে আমাদের সেনসেশন টা চেঞ্জ হয়। তখন আবেগটা কমে আসে। থার্ড হচ্ছে যদি আমি সিম্পলি জাস্ট ২০ বার একটা 4-2-4 ব্রিথিং, এটাকে জাস্ট বলে পেট ফুলিয়ে ৪ সেকেন্ডে নিঃশ্বাস নেওয়া, ২ সেকেন্ড ধরে রাখা, তারপর ৪ সেকেন্ডে ধীরে, ধীরে ছেড়ে দেওয়া। এটা যদি জাস্ট আমি ২০ টা স্পেল করি, তখন আমাদের যে ফাইট অ্যান্ড ফ্লাইট রিঅ্যাকশন এটা কমে যায়। তারপর হচ্ছে যদি আমি জাস্ট একটু আমি দাঁড়িয়ে থাকি, একটু অস্থির থাকি, আমি যদি একটু বসি বা বসা অবস্থা থেকে যদি আমি একটু শুই, তখনও কিন্তু আমাদের একটা posture চেঞ্জ হয়। আর লাস্ট হচ্ছে যে বিষয়ে আমার এখন রাগ হচ্ছে, চট করে নিজেকে একটু প্রশ্ন করা যে, এই একই বিষয়ে কি আমার ১ দিন পরে রাগ হবে? ৭ দিন পরে রাগ হবে? ১ বছর পরে রাগ হবে? জাস্ট একটু ডিসট্যান্সিং করা। তখন ইমিডিয়েটলি ওই এক্সপ্লোসিভ বা আউটবার্স্ট টা হয়তো হয় না।
লং টার্মে রাগ নিয়ন্ত্রণের জন্য একদম মূল কথা আমি যদি বলি, ১ নম্বর হচ্ছে আমাদের ইগো নিয়ে কাজ করতে হবে। আমাদের অনেকেরই ইগো খুব বেশি, সুপিরিয়রিটি কমপ্লেক্স বেশি, অনেকের নার্সিসিজম বেশি। আমাদের লাইফে ফিলোসফিক্যাল অনেক প্রবলেম আছে, থিংকিং এরর আছে। আমরা মনে করি আমার কথা কেন মানুষ শুনবে না? আমার মন মতো কেন পৃথিবী চলবে না? আমি তো অন্যের সাথে ভালো ব্যবহার করি। অন্যরা কেন আমার সাথে ভালো ব্যবহার করবে না? সো এক ধরনের থিংকিং এরর, পৃথিবীকে নিয়ে একটা ভুল ধারণা। কারণ আমরা যতই চাই না কেন পৃথিবীতে অনেক কিছুই আমাদের মন মতো হয় না। সো যাদের এই ইগোর প্রবলেম আছে বা যাদের এই থিংকিং এরর আছে তাদের কিন্তু রাগের সমস্যাটা খুব বেশি হয়। এই জায়গাটাতে কগনিটিভ রিস্ট্রাকচারিং খুবই ইম্পোর্টেন্ট। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে তার যদি থিংকিং এরর গুলো ঠিক করা যায়, রাগ খুব দ্রুত কমে আসে বলে আমি মনে করি। সো এই ২ টা জিনিস আমি খুব মনে করব। তারপরে আরো ২ টা জিনিস আমি যদি বলি, যেটা হচ্ছে গিয়ে একটু মেডিটেশন করা, প্রেজেন্টে থাকা আরকি। হ্যাঁ? মেডিটেশন করলে যেটা সবচেয়ে সুবিধা হয়, আমি প্রেজেন্টে থাকতে পারব। ধরুন হাসব্যান্ড ওয়াইফ এর ঝগড়া হচ্ছে। তখন মূলত কি উঠে আসে যে, "ও তুমি তো আমার সাথে ৭ দিন আগে এটা করেছিলে। তুমি তো ৩ মাস আগে এটা করেছিলে।" সো আমরা কিন্তু পাস্ট এ চলে যাই। তার চেয়ে সেটাতে না গিয়ে আমি যদি মেডিটেশন এর মাধ্যমে বা ইয়োগার মাধ্যমে সবসময় প্রেজেন্ট এ থাকার একটা অভ্যাস বা চর্চা হয়, তখন যেকোনো একটা সমাধানে আমরা বর্তমানে থাকতে পারি। তা না হলে আমি যদি সবসময় অতীতে চলে যাই, অতীতের কম্প্যারিজন করি, আমাদের নেচার যদি এরকম হয়ে যায়, তখন আমি আসলে ভালো থাকতে পারব না। এটা জীবনের সব ক্ষেত্রে জরুরি। এটার জন্য মেডিটেশন হেল্প করে। আর আরেকটা হচ্ছে জার্নালিং, লিখা। আমাদের অনেক ইমোশনস থাকে। আমাদের অনেক ওভার থিংকিং হয়। অনেক খারাপ লাগা কাজ করে। এগুলো হয় কি আমাদের ব্রেইনে জমতে একটা সময় আমাদের থট আমাদের কন্ট্রোল করা শুরু করে। সো আমি যদি প্রতিদিন ১ পৃষ্ঠা ডায়েরিও লিখি বা যখন খারাপ লাগে আমি যদি একটু লিখি, তখন আমাদের ইমোশন প্রসেস করতে অনেক সুবিধা হয়। সো এই ৩ টা কাজ করলে লং টার্ম এ আমাদের রাগ কমে আসবে। আর শর্ট টার্ম এ আমি যে কয়টা বললাম সেটা করলে হয়তো ইমিডিয়েটলি আমি রাগটাকে ম্যানেজ করতে পারব। খুব সংক্ষেপে যদি একটু বলেন যে বাংলাদেশে যারা এই বিষয়ে আম সাহায্যের জন্য কোথাও যেতে চান, তারা হুম। কোথায় যেতে পারেন? কোন জায়গাগুলোতে যেতে পারেন? বাংলাদেশে সরকারি সকল জায়গায় এভেইলেবল আছে। প্রত্যেকটা সরকারি মেডিকেলে মানসিক রোগ বহির্বিভাগ আছে। এখানে ৳২০ টিকেট কেটে আপনি সাইকিয়াট্রিস্ট এর দেখাতে পারেন বা সাইকিয়াট্রিস্ট স্টুডেন্ট দেখাতে পারেন। কাউন্সেলিং ও খুবই অল্প খরচে ৳১০০ না ৳১৫০ য় করা যায়। হ্যাঁ, এখানে একটু ফ্যাসিলিটিস হয়তো অতটা সুন্দর না, বাট এট লিস্ট কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ? সো সরকারি সকল জায়গায় আছে। বিএসএমএমই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে সকালে দেখে, বিকালে স্পেশালিস্টরা দেখে মাত্র ৳২০০ য়। সো অল্প খরচে কিন্তু আপনি চিকিৎসাটা করতে পারবেন। আর প্রাইভেট তো অনেক জায়গায় আছে। লাইফস্প্রিং অনেকদিন ধরে কাজ করছে। আমাদের প্রতিষ্ঠানটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রাইভেট মেন্টাল হেলথ কেয়ার ইনস্টিটিউট। আমাদের ৪ টা ব্রাঞ্চ আছে পান্থপথ, বনানী, উত্তরা, চিটাগাং এ। সেখানে অবশ্যই আসতে পারবেন। অনলাইনেও সার্ভিস নেওয়া যায়। অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানেও আপনি যেতে পারেন সেখানে আপনি যদি ভালো মনে করেন। বাট আমি বলব যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া। কারণ শুধু রাগ নয়, যেকোনো ইমোশনাল প্রসেসিং, যেকোনো প্যারেন্টিং এগুলো যদি আমরা না শিখি, আমরা তো আসলে জীবনে হেরে যাব। আমরা যদি সিম্পলি রাগ ম্যানেজ করতে না পারি, রাগী মানুষরা কিন্তু ১০ থেকে ১২ বছর কম বাঁচে। কারণ তাদের স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি 28 থেকে 32% বেশি। তারপর রাগী মানুষদের সাথে মানুষ মিশতে চায় না, তাকে ভালোবাসে না, ভয় পায়। রাগী মানুষের স্ত্রী তাকে ভয় পায়, হাসব্যান্ড তাকে ভয় পায়, বাচ্চারা তাকে ভয় পায়। তাদের চাকরি চলে যাওয়ার চান্স থাকে, তাদের জেলে যাওয়ার চান্স থাকে। অনেকভাবে কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যালি রাগের কারণে আমরা পিছিয়ে পড়ি। অথচ রাগ কিন্তু কোনো মানসিক রোগই না। ধন্যবাদ। ডক্টর সায়েদুল আশরাফ কুশল। অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।